শুধুমাত্র জন্ম দিলেই কি বাবা হওয়া যায়? বাবা এক দায়িত্বের নাম। আজকের এই মুভিটি, যার নাম পন, এই মুভিটি বাবাদের সেই দায়িত্ববোধকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। মুভিটি দেখা শেষে হয়তো আপনার চোখের কোণায় পানি চলে আসবে, সেই সাথে এক মুহূর্তের জন্য হলেও আপনি আপনার বাবাকে মিস করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ সম্পূর্ণ না দেখলে আপনি হয়তো অনেক কিছুই মিস করতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে চলে যাওয়া যাক। এই মেয়েটির নাম হচ্ছে সিয়ং, যে কিনা একজন চাইনিজ ট্রান্সলেটর। সে কোরিয়ার একটি সরকারি সংস্থার হয়ে এই কাজটি করে। আজ কোরিয়া আর চায়নার মধ্যে একটি বড় বাণিজ্যিক মিটিং ছিল। সিয়ং এর কাজে সবাই খুব খুশি ছিল। সিয়ংকে সবাই খুব পছন্দ করত। হঠাৎ করে সিয়ং এর ফোনে একটি কল আসে, আর ওপাশ থেকে কেউ বলছে, আমরা এত বছর ধরে যাকে খুঁজতেছি, আমি আজ তাকে খুঁজে পেয়েছি। সিয়ং এর চোখ তো একদম কপালে উঠে যায়। সে খুব তাড়াতাড়ি মিটিং শেষ করে সেখান থেকে বেরিয়ে যায়। আর আমরা বুঝতে পারি সিয়ংকে ফোনে যে খুঁজে পাওয়ার বিষয়টি বলা হয়েছে, সেই হারানো জিনিসটি সিয়ং লাস্ট 10 বছর ধরে খুঁজে বেড়াচ্ছে। এবার ঘটনা চলে যায় অনেক বছর আগে, সাল 1993। কোরিয়ার একটি ছোট্ট শহর। এখানে দুজন লোককে দেখানো হয়, যার একজনের নাম হচ্ছে পল আর আরেকজনের নাম হচ্ছে জং। পল হচ্ছে বস আর তার সেক্রেটারি নাম হচ্ছে জং। তারা একটি লোন প্রদানকারী এনজিওতে চাকরি করে। তাদের কাজ হচ্ছে যারা লোন নিয়ে ঠিক মতো দেয় না, তাদের কাছ থেকে লোনগুলো উদ্ধার করা। এই গলিতে গলিতে তারা মোনা নামক এক মহিলাকে খুঁজতেছে, যে কিনা অনেকদিন ধরে লোনের টাকা দিচ্ছিল না। তারা ওই মহিলাকে এখানে খুঁজতে এসেছে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও তারা ওই মহিলাকে ওখানে পায় না। এরপর তারা হতাশ হয়ে ফিরে যাচ্ছিল, আর তখনই হঠাৎ করে দূরে ওই মহিলাকে তারা দেখতে পায়। আর তার সাথেই ছিল তার ছোট্ট মেয়ে সিয়ং, যাকে আমরা এই মুভি শুরুতে দেখেছি। পল আর জং মোনাকে দেখা মাত্রই তাকে ঘিরে ফেলে আর তাকে লোনের সেই নোটিশটি দেখায়। মোনা তাদেরকে রিকোয়েস্ট করে আর তাদের কাছে একটু মিথ্যা কথা বলে যে আমার স্বামী মারা গিয়েছে, আমি আগামী মাসের মধ্যে আপনাদের 3 মাসের সুদ একেবারে দিয়ে দেব। কিন্তু পল মোনার এই কথা শুনতে একদমই রাজি হচ্ছে না। মায়ের সাথে লোকগুলো খারাপ ব্যবহার করছে দেখে ছোট্ট মেয়ে সিয়ং অনেক কাঁদতে থাকে, আর সে রাগের বসে পলের হাতে কামড় দিয়ে বসে। তখন পল সিয়ংকে কিছুটা আলতো করে মারতে যায়, আর সেই হাত গিয়ে লাগে মোনার মাথায়। তখন চালাক মেয়ে সিয়ং কান্নাকাটি করে একদম লোক জোড়ো করে ফেলে। সে কাঁদতে থাকে আর বলতে থাকে, এই লোকগুলো আমার মাকে মারছে। আশেপাশে তখন অনেক লোক জড়ো হয়ে যায়, কিন্তু পল এতে করে কোনো ভয় পায় না। পল মোহনার উদ্দেশ্যে বলে, তুমি টাকা ধার নিয়েছো, তাহলে তোমাকে পরিশোধ করতেই হবে, আর যতক্ষণ তুমি পরিশোধ করবে না তার বিনিময়ে তোমাকে পণ রাখতে হবে, যেটা কিনা এই মুভির নাম। আর পণ অর্থ হচ্ছে বন্ধক। মোনা তখন পলকে বলে, আমার কাছে বন্ধক রাখার মতোই কিছুই নেই। আর তখনই পল সেখানে থাকা বাচ্চা মেয়েটিকে সবার সামনে থেকে তুলে নেয়, আর মোহনার উদ্দেশ্যে বলে, কাল টাকা নিয়ে এসে তোমার মেয়েটিকে ছাড়িয়ে নিয়ে যাবে। আর হ্যাঁ, তোমার মেয়ে আমাদের কাছে ভালোই থাকবে। বাচ্চা মেয়েটি মা মা বলে অনেক জোরে কাঁদতে থাকে। গাড়িতে উঠেও তার কান্না যেন থামেই না। পল তখন বাচ্চা মেয়েটিকে বলে, আমরা খারাপ মানুষ না, তুমি ভয় পেও না। তোমার মা আগামীকাল টাকা দিয়ে দিলে আমরা তোমাকে আবার তোমার মায়ের কাছে ফিরিয়ে দিয়ে আসবো, আর তোমাকে অনেকগুলো গিফট কিনে দেব। তখন জং পিছন থেকে পলকে জিজ্ঞাসা করে, যদি বাচ্চা মেয়েটির মা টাকা না দেয় তাহলে কি বাচ্চাটি আজীবন আমাদের কাছেই থেকে যাবে? কিন্তু পল তো জানে কোনো মা সামান্য কিছু টাকার জন্য তার বাচ্চাকে হারাবে না। তাই সে বাচ্চা মেয়ে সিয়ংকে নিয়ে তার বাসায় চলে আসে। পল বাচ্চা মেয়েটির তো আর নাম জানে না, তাই সে বাচ্চা মেয়েটিকে পন নামে ডাকতে থাকে। পল বাচ্চা মেয়েটিকে ঘুমানোর জন্য তার নিজের শোয়ার ঘরটি দেয়। এদিকে জং পলের এই কাজে একদমই খুশি হয় না। তার মনে হয় যে এই বাচ্চা মেয়েটিকে এখানে উঠিয়ে আসা ঠিক হয়নি। এদিকে সিয়ং কাঁদতে থাকে তার মায়ের জন্য। অন্যদিকে তার মা মুন্না তার বাচ্চাকে উদ্ধার করার জন্য চারদিকে হন্য হয়ে টাকা খুঁজতে থাকে। কোথাও সে টাকা খুঁজে পায় না। শেষমেশে বাধ্য হয়ে মুন্না তার আত্মীয়কে ফোন করে একটি ফোন বুথ থেকে, আর তাদের কথা থেকে আমরা বুঝতে পারি মোনা আসলে কোরিয়ায় অবৈধভাবেই থাকে। সে একজন চাইনিজ নাগরিক। কোরিয়ায় থাকার জন্য তার কোনো ভিসা নেই। ফোন বুথ থেকে কথা শেষ করা মাত্রই মোনার যখন বের হতে যাবে, তখন সে দেখতে পায় দুজন পুলিশ সদস্য তাকে ধরার জন্য এসেছে। মোনার মাথায় তো আকাশ ভেঙে পড়ে, কারণ পুলিশ এখন তাকে ধরে নিয়ে গেলে তার মেয়ের কি হবে। পরের দিন দেখা যায় পল আর জং বাচ্চা মেয়েটিকে তাদের অফিসে বসিয়ে রেখেছে। তারা মোনার জন্য অপেক্ষা করছে, কিন্তু মোনা তো আর আসবে না। সারাদিন অপেক্ষার শেষে তারা সিয়ং নামক মেয়েটিকে নিয়ে মোনার বাসার উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু পথের মধ্যে চালাক মেয়ে সিয়ং গাড়ি থেকে নেমে সেখান থেকে পালিয়ে যায়। পল আর জং তাকে খোঁজার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করেও তারা বাচ্চা মেয়েটিকে আর খুঁজে পায় না। এদিকে সিয়ং পালিয়ে তার বাসায় চলে এসেছে। আসলে সিয়ং বাচ্চা মেয়ে হলেও সে ছিল খুবই স্মার্ট। ঘরে ফিরে সে তার মাকে দেখতে পায় না, তাই সে মায়ের কথা মনে করে অনেক কাঁদতে থাকে। ফ্রিজে খুবই সামান্য কিছু খাবার পড়েছিল। সিয়ং সেই খাবারগুলো
সবগুলোকে খেয়ে নেয়। পরের দিন দেখা যায় পল জানতে পেরেছে মোনাকে ইমিগ্রেশন অফিসে আটকে রাখা হয়েছে। পল সেখানে যায়, তখন ইমিগ্রেশন অফিসার তাকে জানায় এই মহিলাটি গতকাল থেকে তার মেয়ের জন্য অনেক কান্নাকাটি করছে। আর এটা শুনে পলের খুব খারাপ লাগে আর সে ভাবতে থাকে সিয়ং নামক সেই বাচ্চা মেয়েটি এখন শহরে কোথায় আছে, কি করছে, কি বা খাচ্ছে, কারণ তারাও তো এই মেয়েটিকে হারিয়ে ফেলেছে। পল মোনার সাথে দেখা করে, কিন্তু সে মোনাকে মিথ্যা বলে। সে বলে যে সিয়ং অনেক ভালো আছে, আমরা ঠিকভাবে তার খেয়াল রাখছি। মোনা তখন একটি নাম্বার পলকে দেয় আর বলে এই নাম্বারে কল করলে সে আপনার সকল টাকা দিয়ে দিবে। মোনা পলকে একটি ছবি আর একটি পেজারও দেয় তার বাচ্চা মেয়েটিকে দেওয়ার জন্য। এই পেজার হচ্ছে তৎকালীন মেসেজ পাঠানোর জন্য একটি ডিভাইস। তখন এখনকার মতো মোবাইল ছিল না। এইদিকে ছোট্ট মেয়ে বুঝতে পারে যে তার মায়ের কোনো না কোনো বিপদ হয়েছে, না হলে সে এতক্ষণে ফিরে আসতো। তাই বাচ্চা মেয়েটি তার মায়ের উদ্দেশ্যে একটি চিঠি লিখে নিজে তার মাকে খুঁজতে বের হয়। সারাদিন অলিতে গলিতে সে তার মাকে খুঁজতে থাকে। দিন শেষ হয়ে রাত হয়ে যায়, কিন্তু কোথাও তার মাকে খুঁজে পায় না। বাচ্চা মেয়েটি মন খারাপ করে শহরের পথ ধরে হাঁটতে থাকে। তখন রাস্তার এক টোকায় চোখ যায় তার দিকে। সে বাচ্চা মেয়েটিকে সেখান থেকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আর তখনই ভাগ্যক্রমে সেখানে হাজির হয় পল। পল বাচ্চা মেয়েটিকে বাঁচিয়ে নেয়। সিয়ং পলকে দেখে অনেক খুশি হয়ে যায়। সে কাঁদতে থাকে আর পলকে বলতে থাকে আঙ্কেল, গতকাল থেকে আমার মাকে খুঁজে পাচ্ছি না। তখন পল সিয়ংকে কিছুটা মিথ্যা বলে। সে বলে তোমার মা তোমাকে রেখে চলে গিয়েছে চায়নায়, সে আর এখন ফিরে আসবে না। পল আসলে জানাতে চায়নি বাচ্চা মেয়েটিকে যে তার মা জেলে। সিয়ং তার মায়ের জন্য অনেক কাঁদতে থাকে। এটুকু বাচ্চা মেয়ে মা ছাড়া কিভাবেই বা থাকবে। পলের সিয়ং এর এই কান্না দেখে খুবই মায়া হয়। সে সিয়ংকে তার সাথে করে বাসায় নিয়ে আসে। পরের দিন দেখা যায় সিয়ং তার নিজের মতো করে পুরো বাসার কাজ একাই করছে, কিন্তু এই ছোট্ট মেয়েটির কাজ করতে দেখে পলের ভালো লাগে না। সে সিয়ংকে কাজ করতে বাধা দেয় আর সিয়ংকে বলে তোমাকে অনেক বড়লোক একজন ব্যক্তি দত্তক নেবে, সেখানে গেলে তুমি ভালো খেতে পারবে এবং থাকতে পারবে, ভালো জামা কাপড় পাবে, অনেক ভালো জীবন কাটবে তোমার। কিন্তু পল এখনো সিয়ংকে পন বলেই ডাকে। সিয়ংও তাই মজা করে পলকে অন্য নামে ডাকে, আর এই নিয়ে তাদের মধ্যে অনেক হাসাহাসি হয়। সিয়ং আসলে ধীরে ধীরে পলের সাথে মানিয়ে নিয়েছে। পল সিয়ংকে নিয়ে একটি শপিং মলে আসে। সেখানে সে তাকে সুন্দর সুন্দর ড্রেস কিনে দেয়। কেনাকাটা শেষ করে তারা চলে যায় ডিনার করতে। সেখানে যে সিয়ং পলকে বলে আঙ্কেলের বাসায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার একটি শেষ ইচ্ছা রয়েছে। আমি কখনো ডিজে পার্টি দেখিনি, ডিজে পার্টি দেখতে কেমন হয় তাও জানি না। সিয়ং তার পছন্দের একজন ডিজের নাম বলে। সিয়ং ছোট্ট হলেও সে খুব পাকনা ছিল। পল সিয়ংকে লুকিয়ে একটি ক্লাবে নিয়ে যায়, যদিও বাচ্চাদের ক্লাবে ঢোকা নিষেধ ছিল। আর অনুষ্ঠান শেষ হলে পল সিয়ংকে তার পছন্দের ডিজের একটি সিডি কিনে দেয়। সিয়ং এবার অনেক খুশি হয়। সে খুশিতে পলকে জড়িয়ে ধরে। কিন্তু পল যে চাকরি করে তাতে আসলে মায়া নামক জিনিসটা থাকতে নেই। কিন্তু তারপরে এই বাচ্চা মেয়েটির অকৃত্রিম ভালোবাসা পলের হৃদয়ে ছুঁয়ে যায়। কাল সিয়ং তার আঙ্কেলের কাছে চলে যাবে, তাই পল সিয়ং এর বিদায় উপলক্ষে বাসায় একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করে। তাদের সাথে সেখানে জংও ছিল। এটাকে যদিও অনুষ্ঠান বলা হোক না কেন, এটা ছিল আসলে খুবই হৃদয় বিচারক। কারণ না চাচ্ছিল সিয়ং এই বাসা থেকে যেতে, না পল তাকে যেতে দিতে চাচ্ছিল। কিন্তু সিয়ংকে পলের কাছে রাখার মতো কোনো অধিকার পলের কাছেই নেই। তাই বাধ্য হয়ে পরের দিন সিয়ংকে নিয়ে সে একটি বাস স্টপে আসে। পল বাচ্চা মেয়েটিকে তার পেজার নম্বর দেয় আর তাকে বলে যে তোমার কখনো কোনো প্রয়োজন হলে তুমি আমাকে এখান থেকে একটি মেসেজ পাঠাবে। ওখানে একটি সিডি প্লেয়ারের দোকান ছিল। পল সেখান থেকে একটি প্লেয়ার সিয়ংকে কিনে দেয়, কারণ সিয়ং তো গান শুনতে খুবই পছন্দ করত। আর সিডি প্লেয়ার পেয়ে সিয়ং তো খুবই খুশি হয়ে যায়। সেই খুশিতে পলকে জড়িয়ে ধরে। পল যেন তার কান্না কোনোভাবে আটকে রাখতে পারছিল না। সে যেন কোনোভাবেই বাচ্চা মেয়েটিকে বিদায় দিতে চাচ্ছিল না। কিছুক্ষণ পরে সিয়ং এর আঙ্কেল চলে আসে, কিন্তু সিয়ং তার আঙ্কেলকে দেখে না চেনার বান করে। এতে করে পলও কিছুটা কনফিউজ হয়ে যায়। তখন সিয়ং এর আঙ্কেল পলকে বলে হয়তো অনেকদিন দেখা হয় না, তাই সিয়ং এমন করছে। সিয়ং এর সেই আঙ্কেল পলকে তার পাওনা টাকা বুঝিয়ে দেয়, যেগুলো সিয়ং এর মা তাকে দিতে বলেছিল। আর সে সিয়ংকে নিয়ে বাসে উঠে যায়। পলের সামনে থেকে সিয়ং চলে যায়। পলের মন একদম খারাপ হয়ে যায়। এরপর থেকে তার জন্য কোনো কাজে একটুও মন বসে না। সে সবসময় মনমরা হয়ে থাকে, কারণ সে ভিতরে ভিতরে সিয়ংকে অনেক মিস করছে আর সিয়ং এর জন্য অনেক চিন্তাও করছে। জংও বিষয়টা বুঝতে পারে। সে পলকে বলে তুমি চাইলে তো সিয়ং এর পেজারে একটি মেসেজ পাঠাতে পারো। কিন্তু পল জং এর সামনে বিষয়টি এড়িয়ে যায়। কিন্তু পরবর্তীতে পল ঠিকই লুকিয়ে সিয়ং এর পেজারে একটি মেসেজ পাঠায়। সিয়ং কেমন আছে তা জানতে চায় আর জিজ্ঞাসা করে সে পলকে মিস করছে কিনা। পরপর এভাবে কয়েকদিন পল সিয়ংকে মেসেজ পাঠিয়ে যায়, কিন্তু সেই মেসেজের আর কোনো উত্তর আসে না। পলের ধীরে ধীরে টেনশন হতে থাকে। তাই সে বাধ্য হয়ে সিয়ং এর সেই আঙ্কেলের ফোনেও কল দেয়, কিন্তু সে সঠিকভাবে কল রিসিভ করে না।
কল রিসিভ করে ওই লোকটির স্ত্রী এবং সে পলের সাথে ভালোভাবে কথা বলে না। আর এইদিকে আমরা জানতে পারি সিয়ং এর ওই আঙ্কেল মোটেও ভালো মানুষ ছিল না। তার পেশা হচ্ছে এমন বাচ্চাদেরকে অন্য মানুষের কাছে বিক্রি করা, আর সে সিয়ংকে বিক্রি করে দিয়েছে। এদিকে পল সিয়ং এর কোনো খোঁজ না পেয়ে সে সিয়ং এর ওই আঙ্কেলের বাসা অ্যাড্রেস ম্যানেজ করে তার বাসায় চলে যায়। সেখানে গিয়ে সিয়ং এর ওই আঙ্কেলকে মারধর করে পল সব সত্য কথা বের করে। সিয়ং এর সে আঙ্কেল পলকে জানায় সে একজন বারে কাজ করা মহিলার কাছে সিয়ংকে বিক্রি করেছে। সিয়ং এখন সেখানেই কাজ করে। সে বাসার ঘর ঝাড়ু থেকে শুরু করে টয়লেট পরিষ্কার করা সবই এই বাচ্চা মেয়েটির এখন করতে হয়। কিন্তু তারপরও বাচ্চা মেয়েটি সবকিছু মুখ বুজে সহ্য করে যাচ্ছে। সে শুধু ওই মহিলাকে জিজ্ঞাসা করে, আন্টি আমি কবে স্কুলে যাব? কিন্তু ওই মহিলার উদ্দেশ্য ছিল তো আসলেই খারাপ। সিয়ং বড় হলে সে সিয়ংকে এই খারাপ কাজে নামাবে। রাতের বেলা ওই মহিলা পার্টি করছিল আর এই সুযোগে সিয়ং পলের পেজারে একটি মেসেজ দেয়। পল সেটি দেখা মাত্র সিয়ংকে কল করে। অনেকদিন পর সিয়ং এর কণ্ঠ শুনে পল তো খুবই আবেগে আপ্লুত হয়ে যায়। কিন্তু সিয়ং যে এইদিকে কি খারাপ অবস্থায় রয়েছে সে কথা আর পলকে জানায় না। কিছুক্ষণ কথা বলা শেষ হলে পল সিয়ংকে বলে, তুমি কোনো বিপদে আপদে পড়লেই আমাকে কল দিবে। কিন্তু পল তাকে ফোন নম্বর দেয় তো ঠিকই, কিন্তু সে তাকে এরিয়ার কোড দিতে ভুলে যায়, যার ফলে সিয়ং এরপরে অনেকবার ট্রাই করেও পলকে ফোনে পায় না। সিয়ং অনেক হতাশা হয়ে পড়ে, কারণ বারবারই তার কল রং নাম্বারে যাচ্ছিল। এদিকে ওই মহিলার একজন কাস্টমার রাগে দেওয়ালে একটি বোতল ছুঁড়ে মারে। সিয়ং তখন ঘরের মধ্যে বসে খাচ্ছিল। তখন ওই মহিলা সিয়ংকে ডেকে পাঠায় ওই কাস্টমারের ছোড়া বোতলগুলোকে পরিষ্কার করার জন্য। পেটে ক্ষুধা নিয়ে বাচ্চা মেয়েটি চলে আসে সেগুলো পরিষ্কার করার জন্য। আর তখনই ওই কাস্টমার আবারও একটি গ্লাসের টুকরো সেখানে ছুঁড়ে মারে আর সেখান থেকে একটি ভাঙা কাচের টুকরো ঢুকে যায় সিয়ং এর মুখে। বাচ্চা মেয়েটি প্রচন্ড ব্যথায় কাঁদতে থাকে। কিন্তু ওই পিশাচ মহিলা সিয়ংকে নিয়ে হাসপাতালে যায় না, বরং তার কাটার জায়গায় নেল পলিশ লাগিয়ে দেয়। এদিকে পল সিয়ং এর ফোনে অপেক্ষা করতে করতে অস্থির হয়ে গিয়েছে, কিন্তু সিয়ং এর কোনো ফোন আসে না। আর তখনই পলের মনে পড়ে যায় সে তো সিয়ংকে ভুল নাম্বার দিয়েছে, তাই সে এবার পুরোপুরি নাম্বার লিখে সিয়ং এর পেজারে আবারও মেসেজ পাঠায়। পল অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যে সিয়ং এর কল চলে আসে। সিয়ং ফোনের ওপাশ থেকে অনেক কাঁদতেছে। সে পলকে সবকিছু খুলে বলে। সিয়ং এর কথা শুনে পলের চোখ পানিতে টলটল করতে থাকে। সে সিয়ং এর কাছ থেকে ওই বারের অ্যাড্রেস নেয় আর সাথে সাথে জং সহ তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ওই বারের উদ্দেশ্যে। অনেক রাত হয়ে গিয়েছে। পল ফাইনালি বারের সামনে চলে এসেছে। সে বাড়ির দরজার বাইরে থেকে সিয়ং এর করুণ অবস্থা দেখতে পায়। পল রাগে খুবই ফেটে পড়ে। সে এমন এক ঘুষি মেরে বাড়ির দরজা ভেঙে ফেলে আর তার হাত থেকে সিয়ংকে কেড়ে নিয়ে আসে। সিয়ংকে জড়িয়ে ধরে সিয়ং এবং পল দুজনেই কাঁদতে থাকে। তখনই ওই মহিলা বাইরে চলে আসে। মহিলাকে দেখে তো পলের রাগ আরো বহুগুণ বেড়ে যায়। সে মহিলার গলা টিপে ধরে আর বলে যে, আপনি ওকে কত টাকা দিয়ে কিনেছেন? আমি কাল আপনার সকল টাকা দিয়ে দেব। তখন ওই মহিলা পলকে বলে যে, আমি $4000 দিয়ে ওকে কিনেছি। তখন পল তার একটি ভিজিটিং কার্ড দেয় আর বলে, কাল আপনি আমাকে একটি কল করবেন, আমি আপনার সকল টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেব। পল সিয়ংকে নিয়ে একটি গাড়িতে উঠে। পলের হাত তো কেটে গিয়েছিল। সিয়ং এটা দেখে তার জ্যাকেট দিয়ে পলের হাতে রক্ত মুছে দেয় আর সে পলের কোলেই শুয়ে পড়ে। পল কারো বাবা না হলেও সে এক পিতৃত্বের মায়া অনুভব করছে। সিয়ং পল সবাই মিলে বাসায় ফিরে আসে। এখন থেকে সিয়ং এখানেই থাকবে। পরের দিন পল সিয়ংকে নিয়ে চলে যায় স্থানীয় স্কুলে, কিন্তু সেখানকার প্রিন্সিপাল সিয়ংকে ভর্তি করতে নারাজ, কারণ সিয়ং কোনো কোরিয়ান নাগরিক না, সে একজন চাইনিজ নাগরিক। তখন প্রিন্সিপাল পলকে বলে, যদি কোনো কোরিয়ান নাগরিক সিয়ংকে অ্যাডপ্ট করে তাহলে শুধুমাত্র সিয়ংকে এখানে ভর্তি করতে পারবে। পল মনে মনে ঠিক করে নেয় সিয়ংকে সে মেয়ে হিসেবে অ্যাডপ্ট করে নেবে। আর এই বিষয়টি নিয়ে সিয়ং অনেক খুশি হয়ে যায়, কারণ সিয়ং তো বাচ্চা হলেও খুবই স্মার্ট। সে জানে তার মা হারিয়ে গিয়েছে আর পলের মধ্যে সে একজন বাবার সকল দায়িত্ববোধ দেখতে পেয়েছে। সিয়ং ওই স্কুলে ভর্তি হয়ে যায় আর সে প্রথম পরীক্ষায় 100-তে 100 নাম্বার পায়। এই খবরে পল সহ বাসায় থাকা সবাই অনেক খুশি হয়ে যায়, কিন্তু পল এখনো সিয়ংকে পন বলেই ডাকে। তখনই সিয়ং একদিন পলকে জিজ্ঞাসা করে, বাবা তুমি আমাকে এখনো পন বলে ডাকো কেন? তখন পল তাকে বলে, মানুষ পন রাখে, অর্থাৎ বন্ধক রাখে তার কাছে থাকা সবচেয়ে দামি জিনিসটি, আর তুমি হচ্ছে আমার কাছে থাকা সবচেয়ে দামি জিনিস, তাই তোমাকে আমি এখনো পন বলে ডাকি। আর এভাবে কেটে যায় অনেক বছর। সিয়ং এখন আগের থেকে অনেক বড় হয়ে গিয়েছে। সে এখন হাই স্কুলে পড়ে আর এখনো সে ক্লাসে ফার্স্ট হয়। তাই পল সিয়ংকে নিয়ে অনেক গর্ব করে। একদিন দেখা যায় সিয়ং এর মা চায়না থেকে লুকিয়ে এসেছে সিয়ংকে দেখতে। সে সিয়ং এর স্কুলের বাইরে দাঁড়িয়ে ছিল। সে তার মায়ের সাথে কথা বলতেই যাচ্ছিল আর তখনই পল সিয়ংকে নিতে আসে। সিয়ং এর মা আর সিয়ং এর কাছে যায় না।
সে দেখতে পায় সিয়ং এখন অনেক ভালো রয়েছে আর সে পলকে বাবা বলে ডাকছে। সিয়ং এর মা মনে করে তার থেকেও বেশি এই লোকটি তার মেয়ের প্রতি দায়িত্ববোধ পালন করছে। আর সিয়ংয়ের মা তো আসলে এত বছর জেলে ছিল, তাই জেল থেকে বের হয়ে মেয়েকে খুশি দেখে সে আর মেয়ের কাছে যায় না। সিয়ংয়ের মা অনেক কাঁদতে থাকে। এরপর সে আবারও চায়নায় ফিরে যায়। এদিকে দেখা যায় সিয়ং এখন আগের থেকে অনেক বড় হয়ে গিয়েছে। সে এখন একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট। সিয়ং একদিন তার বয়ফ্রেন্ডের সাথে ডেটে যায়। সেখানে সে অনেক ড্রিঙ্কস করে ফেলে। তখন তার বয়ফ্রেন্ড বাধ্য হয়ে তাকে বাসায় পৌঁছে দেয়। আর মাতাল অবস্থায় সিয়ং তখন তার বাবাকে বলে, বাবা আমি এই ছেলেটিকে বিয়ে করতে চাই। এটা শুনে সিয়ং এর বাবা পল তো খুবই রেগে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যে জানতে পারে যে আসলে ছেলেটি অনেক ভালো, সে ডাক্তারি পড়ছে আর তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো। পল তখন চিন্তা করে সে তো এটাই চায় তার মেয়ে ভালো থাকুক। এর মধ্যে পলের টেলিফোনে সিয়ং এর নানির কল আসে, অর্থাৎ মোনার মার কল আসে। সে পলকে জানায় সিয়ং এর মা মোনা অনেক অসুস্থ, সে তার মেয়েকে শেষবারের মতো একটু দেখতে চায়। এটা শোনা মাত্র পল সিয়ংকে নিয়ে চায়নায় চলে আসে। কিন্তু সিয়ং এর ভেতর থেকে এতটা খুশি ছিল না, কারণ সিয়ং ভাবতো তার মা তাকে ফেলে রেখে চলে গিয়েছে। কিন্তু সে তো জানতো না যে তার মা এত বছর জেলে ছিল। আসলে মোনাই পলকে নিষেধ করেছিল তার মেয়েকে এটা জানাতে। এতটা বছর পর সিয়ং তার সেই ছোট্টবেলার গ্রামে ফিরে এসেছে। সিয়ং এর নানি যখন সিয়ংকে দেখে তখন সে খুশিতে সিয়ংকে জড়িয়ে ধরে। আর এত বছর পর মা আর মেয়ে মুখোমুখি হয়। যতই রাগ থাকুক, মেয়েকে তার অসুস্থ মাকে চোখের সামনে দেখা মাত্রই আর রাগ ধরে রাখতে পারে। মা আর মেয়ে একজন আরেকজনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এরপর সিয়ং এর মা মোনা হাঁটু গেড়ে পলকে ধন্যবাদ জানায়, কারণ এত বছর ধরে সে তার মেয়েকে এত খেয়াল রেখেছে, তার মেয়েকে এত ভালো রেখেছে। মোনা পলকে একটি শেষ রিকোয়েস্ট করে। সে পলকে বলে, আপনি প্লিজ সিয়ং এর বাবাকে একটু খুঁজে বের করবেন। আমি তাকে জানাতে চাই যে তার মেয়ে কতটা ভালো রয়েছে। আর এই কথা শুনে পল তো পুরাই অবাক, কারণ পল এতদিন জানতো যে সিয়ং এর বাবা আগেই মারা গিয়েছে। পল মোনাকে কথা দেয় সে সিয়ং এর বাবাকে খুঁজে বের করবে, কিন্তু পল ভিতরে ভিতরে অনেক কষ্ট পায়, কারণ সে তো সিয়ং এর বাবা হিসেবে নিজেকে মনে করে। যদি সিয়ং তার আসল বাবাকে পেয়ে পলকে ভুলে যায়, এই ভয় তার মধ্যে কাজ করছে। এর মধ্যে সিয়ং এর নানি সেখানে চলে আসে। সে পলকে জানায়, আমার মেয়ে মোনা বেশি দিন বাঁচবে না, ওর ক্যান্সার ধরা পড়েছে। ডক্টর বলেছে ও যে কোনো সময় মারা যাবে। তুমি আমার নাতিকে দেখে রেখো বাবা। পরের দিন সকাল হয়। পল আর সিয়ং বিদায় নিচ্ছে। মেয়ে চলে যাওয়ার পর মা অনেক কাঁদতে থাকে, কারণ এটাই হয়তো তার মেয়ের সাথে তার শেষ দেখা। এভাবেই কেটে যায় আরো কয়েকদিন। একদিন সিয়ং খেয়াল করে তার বাবা জুতোটাকে। সে জুতোটিতে হাত দিয়ে দেখে জুতো তলাটি একদম শেষ হয়ে গিয়েছে। এটা দেখে সিয়ং খুবই ইমোশনাল হয়ে যায়, কারণ এই লোকটির সাথে তার কোনো রক্তের সম্পর্ক নেই। তারপরও এই লোকটি তার বাবার সকল দায়িত্ব পালন করছে, এমনকি নিজের কোনো শখও পূরণ করেনি এই লোকটি। সিয়ং একটি পার্ট টাইম জব নেয়, সেখানে সে কাজ করতে থাকে। আর সে প্রথম মাসে স্যালারি দিয়ে সে তার বাবার জন্য জুতা কিনেছে। অন্যদিকে পল সিয়ং এর বাবাকে খুঁজতে থাকে। সে অনেক খোঁজাখুঁজি করে। আর একদিন হঠাৎ করে পলের মাথা চক্কর দিয়ে উঠে। সে চোখের সামনে সবকিছু গুলা দেখতে থাকে। আর ফাইনালি পল খুঁজতে খুঁজতে সিয়ং এর আসল বাবার কাছে পৌঁছে যায়। দৃশ্য পরিবর্তন হয়। পল সিয়ংকে নিয়ে একটি বড় রেস্টুরেন্টে এসেছে। এখানে সিয়ং এর আসল বাবা অপেক্ষা করছে। পল সিয়ংকে তার বাবার কাছে পৌঁছে দেয়। এরপর পল সেখান থেকে চলে আসে। পলের বুক একদম কান্নায় ফেটে যাচ্ছিল, কিন্তু এটাই তো ছিল বাস্তবতা। মেয়েকে তো তার বাবার কাছে ফিরিয়ে দিতেই হবে। পল বাসায় ফিরে জংয়ের সাথে ড্রিঙ্কস করতে বসে। আর সে এক মনে ভাবতে থাকে এটাই হবার ছিল। আজ পলের বড্ড একা মনে হচ্ছে। সে চুপচাপ বসে থাকে। জং তাকে বলতে থাকে, এটা কেমন বাস্তবতা বস? সারা জীবন তুমি মেয়েটাকে বড় করলে, আর কিছুদিন পর যখন সিয়ং এর বিয়ে হবে তখন বাবার জায়গা থাকবে ওই লোকটা। কিন্তু পল কোনো উত্তর দেয় না। সে নির্বাক হয়ে চুপচাপই বসে থাকে। এই নীরবতার জন্য তার অনেক উত্তর, কারণ সে তো নিঃস্বার্থভাবে ভালোবেসেছে ওই বাচ্চা মেয়েটিকে। সে জন্ম না দিলেও নিজেকে বাবা মনে করে ওই মেয়েটির। পল বাসায় ফিরে আসে। বাসায় ফিরে সে সিয়ং এর রুমটি ভালোভাবে দেখতে থাকে। এই রুমে সিয়ং এর অনেক স্মৃতি। যে বাচ্চা মেয়েটিকে বন্ধক হিসেবে পল নিয়ে এসেছিল, সেই মেয়েটি যে পলের জীবনে এতটা প্রভাব ফেলবে তা কখনোই পল বুঝতে পারেনি। সেই বাচ্চা মেয়েটি আজ অনেক বড় হয়ে গিয়েছে। পৃথিবীর বাস্তবতায় সে তার বাবার কাছে ফিরে গিয়েছে। পল আজ বড্ড মিস করছে সিয়ংকে। আর এরই মধ্যে
পলের ফোনে সিয়ং এর কল চলে আসে। ফোনের উপাস থেকে সিয়ং পলকে বাবা বলে ডাক দেয়। খুশিতে পলের চোখ পানিতে ভিজে যেতে থাকে। সিয়ং পলকে বলে, বাবা তুমি কেমন বাবা? আমাকে এখানে রেখে তুমি চলে গিয়েছো। তোমার কি মনে হয় ওই অজানা লোককে আমি বাবা বলবো? তুমি আমার বাবা। শুধুমাত্র জন্ম দিলে বাবা হওয়া যায় না। বাবা ডাকটা অনেক দায়িত্বের। আমি তোমার জন্য অপেক্ষা করছি বাবা। তুমি আমাকে এসে নিয়ে যাও। পল তো মহা খুশি। সে খুশিতে গাড়ির চাবি নিয়ে বের হয় আর সাথে নিয়ে নেয় তার মেয়ের প্রিয় সিডি প্লেয়ারটি। কারণ তার মেয়ে তার বাইকের পিছনে বসে সবসময় সিডি প্লেয়ারে গান শুনে। পল তার মেয়েকে আনতে যাচ্ছে, কিন্তু পথের মধ্যে হঠাৎ করেই পলের চোখ আবারও ঝাপসা হয়ে যায়। পল একটি ব্রেন স্ট্রোক করে আর সাথে সাথে সেই বাইক সহ রাস্তায় পড়ে যায়। এরপরে আর পলের কোনো খোঁজ পাওয়া যায়নি। সিয়ং তার বাবাকে অনেক খুঁজছিল, কিন্তু কোথাও তার বাবাকে খুঁজে পায়নি। এভাবে কেটে গিয়েছে 10টি বছর। আর আজ সকালে পলের বন্ধু জং সিয়ংকে ফোন করে বলছিল যে 10 বছর ধরে আমরা যে জিনিসটি খুঁজেছি তা আজ আমরা খুঁজে পেয়েছি। এরপর ঘটনা বর্তমানে চলে আসে। সিয়ং মূলত 10টি বছর ধরে তার বাবাকে খুঁজে বেড়াচ্ছে। পরবর্তী দৃশ্য দেখা যায় সিয়ং তার আঙ্কেল জংকে নিয়ে একটি পুলিশ স্টেশনে এসেছে। সেখান থেকে তারা জানতে পারে 10 বছর আগে একটি লোক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছিল। সে একটি ব্রেন স্ট্রোক করেছিল, যার ফলে সে তার সকল স্মৃতি হারিয়ে ফেলেছে। আর সে এখন একটি মেন্টাল হাসপাতালে রয়েছে। সিয়ং সেখান থেকে দ্রুত সেই মেন্টাল হাসপাতালে চলে আসে। সেখানে থাকা ডাক্তার সিয়ংকে জানায় লোকটি অনেক আগে থেকে অসুস্থ ছিল, কিন্তু সে তার চিকিৎসা করায়নি। সে যদি টাইমলি চিকিৎসা করাতো তাহলে সে সুস্থ থাকতো। এটা শুনে সিয়ং এর মন আরো বেশি খারাপ হয়ে যায়। ডক্টর সিয়ংকে একটি ডায়েরি দেয়। সেখানে শুধু একটাই নাম লেখা ছিল, তা হচ্ছে সিয়ং। সিয়ং তার ছোটবেলা এই ডাক নাম দেখে আরো বেশি আবেগে আপ্লুত হয়ে পড়ে। একজন লোক সিয়ংদের পলের রুমের দিকে নিয়ে যাচ্ছে। সে সিয়ংদের বলে পল নামক এই লোকটি কারোর সাথে কথা বলে না, সে কাউকে চিনতেও পারে না। আর ফাইনালি তারা পলের রুমের সামনে পৌঁছে যায়। জং প্রথমে পলের রুমে ঢুকে। সে পলকে দেখে কাঁদতে থাকে। সে যেন তার প্রিয় বন্ধুকে চিনতেই পারছে না। এবার সিয়ং তার বাবার সামনে যায়। সে পলকে দেখে বাবা বলে ডাক দেয়, কিন্তু পল তো কাউকে চিনতেই পারছে না। সে বাইরে জানলার দিকে তাকিয়ে থাকে। তখন অশ্রুমাখা চোখে সিয়ং তাকে বলে, আজ থেকে তুমি আমার পল বাবা। তুমি আমার জীবনের সব থেকে মূল্যবান জিনিস। আজ থেকে আমি তোমাকে আর এক মুহূর্তের জন্য হারাতে দেব না। আমি তোমার সকল স্মৃতি ফিরিয়ে আনবো। সিয়ং তার বাবার জন্য কিনা সেই জুতোটি তার বাবার পায়ে পরিয়ে দিতে যায়। আর তখনই সিয়ং তার বাবার পায়ে মোজার মধ্যে কিছু কাগজ দেখতে পায়। সেই কাগজগুলো বের করে আর সেখানে সিয়ং দেখতে পায় তার বাবা তার বিয়ের জন্য প্রতিদিন টাকা জমাতো। এই লোকটি এতটা অসুস্থ থাকার পরেও কখনো নিজের চিকিৎসা করায়নি, কারণ তার মেয়েকে বিয়ে দিতে হবে, তার জন্য তার টাকা জমাতে হবে। বাবার এই নিঃস্বার্থ ভালোবাসায় মেয়ে সিয়ং একদম কান্নায় ভেঙে পড়ে। সে তার বাবা পলকে জড়িয়ে ধরে। দৃশ্য পরিবর্তন হয়। আজ সিয়ং এর বিয়ে। মেয়ে হিসেবে সিয়ং আজ সার্থক। সিয়ং তার বাবার জায়গাটি পলকে দিয়েছে। মেয়ে এবং বাবাকে দেখে ওখানে থাকা সবাই হাততালিতে ফেটে পড়ে। আমরা জানি না পলের স্মৃতি ফিরে এসেছে কিনা, তবে আজ পলকে দেখে মনে হচ্ছে সে অনেক খুশি। আর এই হ্যাপি এন্ডিং এর মধ্যে দিয়েই এই মুভিটি শেষ হয়ে যায়। বাবা আসলে একটি সম্পর্কের নাম নয়, বাবা মানে একটি দায়িত্বের নাম। আপনি আপনার বাবা জুতো আর জামার দিকে তাকাবেন, এরপরে আপনি যখন আপনার নিজের জুতো আর জামার দিকে দেখবেন, আপনি আপনার জীবনে সকল উত্তর পেয়ে যাবেন। পৃথিবীতে অনেক খারাপ পুরুষ মানুষ রয়েছে, কিন্তু একজন সত্যিকারের বাবা কখনো খারাপ হয় না। প্রত্যেকটা সন্তানের কাছে তার বাবা একজন সুপার হিরো। তো ভালো থাকুক পৃথিবীর সকল বাবা। আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে আমাদেরকে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।